বেঁধে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আজ 13 তারিখ অর্থাৎ রাহুর তারিখ। দেখেন ডিস্টার্ব কিভাবে হয়। তো 1+3 = রাহু, মাসটি 9, আবার সেই রাহু 9 4 13 মিলে আবার সেই রাহু, তার সঙ্গে যোগ হলো শনি, অর্থাৎ রাহুর সঙ্গে শনি যুক্ত হয়ে কি হলো যে 4 8 4 12 অর্থাৎ 21। এই 21-এর সঙ্গে 3 হলো, তার সাথে দৈত্য কুলগুরু শুক্রাচার্য যুক্ত হয়ে শুক্রবার যুক্ত হয়ে হলো মঙ্গল। তাহলে খেলা চলছে আজকে রাহু মঙ্গল শনি আর শুক্র। তার মধ্যে একমাত্র শুক্র শুভ গ্রহ, কিন্তু সে কোনো ক্রমেই এই শুক্র শুভত্ব দিতে পারছে না। যদি পারত তাহলে যথারীতি আমাদের 6টায় ক্লাস শুরু হওয়ার কথা, সেখানে ক্লাস 6:50 বাজে এখনো পর্যন্ত উপস্থিতি নেই। তাছাড়া ধরেন টপিকস নেই, এমনকি কি শুরু করব, উপস্থিতি না হলে কিভাবে শুরু করা যায়, এটা হচ্ছে বিষয়। তো আমরা রাহু কেতুকে, অমাবস্যা চতুর্দশীকে কেউই এড়াতে পারবো না। এটা কিন্তু আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে। যে মানুষ বলে এসে যে রাহুতে ধরেছে, কি করব, দেরি হয়ে গেল, পথে লেট হয়ে গেল, গাড়ির জাম ছিল, ইয়ে ছিল, ও ছিল, আসলে একটা না একটা কারণ চলে আসে। তো এই যে চলে আসে, কেন আসে? তার পিছন ছাড়ছে না তাই আসে, সে তো থাকবে জড়িয়ে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাদেরকে অ্যাভয়েড করার জন্য তার আগে আমাদের চলতে হবে। যেমন ধরুন মাসে একবার তো গ্রহণ যোগ তৈরি করবে, গ্রহণ দোষ তৈরি করবে না? মাসে দুবার, একবার অমাবস্যা আর হচ্ছে দুবার চতুর্দশী, এটা পড়বে না? প্রত্যেক মাসে তো পড়বে। তাহলে এই যে দিনগুলো বা ত্রস্পর্শ প্রত্যেক মাসে একবার পড়বেই। ত্রস্পর্শ, তাহলে ত্রস্পর্শে যাত্রা করব না, চতুর্দশীতে করব না, অমাবস্যায় করব না, আবার দেখা যাচ্ছে আমরা ওই রাহুকালে করব না, আবার দেখা যাচ্ছে কেতুকালে করব না, এগুলোকে বাদ দিব, বা এইগুলোর জন্য বাধা হচ্ছে। কেন আমরা ওইগুলোর আগে চলতে পারি না? ওইগুলোর পিছনে না চলে আমাদের এইগুলো আটকায় কিভাবে? কিন্তু আটকায়, হ্যাঁ আটকায়, কিন্তু সেই ছায়া শক্তি যে আটকায়, ওই ছায়া শক্তিকে অ্যাভয়েড করার জন্য আমাদের সেই শক্তি নিয়ে এগোতে হবে। না হলে এই ক্লাস তো 1 বছরের ক্লাস করে আমাদের শেষ করা যাবে না। যদি বলা হয় যে 13 তারিখের কারণে নবগ্রহের স্রোত আটকে গেছে, তাহলে তো হবে না। আমাদের এটা সবার মুখস্থ থাকতে হবে। তো যেহেতু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনলাইন জ্যোতিষ শিক্ষা, অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 2, তো 2 নাম্বার ক্লাস কিন্তু পার হয়ে যাবে, অথচ আমরা কিন্তু দেখেন সেই ক্লাসের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় যেতে পারতেছি না, বা সিরিয়াল মেনটেন করতে পারতেছি না। কারণ কয়জন ভর্তি হবেন, কি হবেন, সে একদিক, দেশের দুর্যোগ সেটা আর একটা দিক। তারপরে হচ্ছে আমরা একতাবদ্ধ হতে পারছি না, মন মানসিকতা ঠিক করতে পারছি না, অর্থাৎ ওই রাহুকালে আটকে দিয়েছে। তাহলে রাহুকালে আটকে দেবে, দেশের এই দুর্যোগের সময় কি আমাদের খেতে হবে না? না খেয়ে কয়দিন থাকা যাবে? খেতে যখন হবে, তাহলে পড়তেও হবে, ক্লাসও করতে হবে, শিখতেও হবে, জানতেও হবে, সবকিছুকে চালিয়ে নিতে হবে সময় মতো। না হলে তো আমাদের পিছনে পড়ে যেতে হবে। তো সেই 2 নাম্বার ক্লাস আর 9 আর 2 11 মিলে আবার ওই চন্দ্র যে শুধু বারবার পরিবর্তন আর পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই চন্দ্র কিভাবে পরিবর্তন করায়, আর এই চন্দ্রকে রাহু কিভাবে বাধা দেয়, এটি আমাদের একটু জেনে আসার দরকার। তাহলে যেহেতু প্রশ্নোত্তরে জ্যোতিষ শিখবো আজ আমরা, তাহলে ওই যে কথা বলতেছিলাম যে রাহু চন্দ্রের সঙ্গে গোচরে যখন যুক্ত হয় তখন গ্রহণ যোগ তৈরি করে বা গ্রহণ দোষ তৈরি করে। এই গ্রহণ দোষ এবং গ্রহণ যোগ, এটা একটা বিশেষভাবে আমাদের বোঝার দরকার। কেন দরকার? যেমন ধরুন এখন গোচরে আছে রাহু মিনে, আর শনি আছে কুম্ভে, শুক্র আছে সম্ভবত তুলায় না কন্যায়, শুক্র কন্যায় স্যার, শুক্র কন্যায় আছে কেতু, রবি কি কন্যায় গেছে? না স্যার, আচ্ছা, রবি সিংহে।
রবি আর বুধ আছে সিংহে, সিংহে, মঙ্গল কর্কটে ওই মিথুনে আসছে, মঙ্গল মিথুনে স্যার। মিথুনে। এইবার বৃহস্পতি আছে বৃষে। আজকের দিনে চন্দ্র কোথায় আছে? ধনুতে স্যার, ধনুতে। ধনুতে। তাহলে ধরে নিন আমরা এই ধনুতে চন্দ্র আছে। প্রতি 30 দিন অন্তর, মানে 27.5 দিন অন্তর আপনার চন্দ্র একবার রাশিচক্র প্রদক্ষিণ করবে। তাহলে ধরে নিন চন্দ্র যদি আজকে 15 ডিগ্রি পার করে থাকে, তাহলে 2, 4, 5 দিন পরে কিন্তু আমাদের চন্দ্রগ্রহণ আছে। দেখবেন যে পঞ্জিকাতে চন্দ্রগ্রহণ আছে। এইবার চন্দ্রগ্রহণ যদি থেকে থাকে তাহলে গ্রহণ আমাদের কিন্তু সমাগত। এবং আমাদের আরেকটা জিনিস দেখতে হবে এখানে, যে আবার রবি যখন গোচরে রাহুযুক্ত হবে বা রাহুদৃষ্ট হবে এবং চন্দ্রের সমসপ্তমে থাকবে, তখন আবার সূর্যগ্রহণ হবে। তাহলে এই গ্রহণ যে হবে প্রতি মাসে, তো চন্দ্র একবার সে রাহুকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সব মাসে কি গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে? হচ্ছে না কিন্তু। না স্যার। হচ্ছে না। কেন হচ্ছে না? হচ্ছে না কেন? কেউ বলতে পারবেন কেন হচ্ছে না? এই রবিকে স্যার সমসপ্তমে পাচ্ছে না, তাই? হ্যাঁ, রবিকে তার সপ্তমে পাচ্ছে না। অর্থাৎ রবি আর চন্দ্র দুজনকে দরকার, না হলে কিন্তু গ্রহণ হবে না। তো ধরে নিন যে এই চারটি আমরা 1 মাস আগের চন্দ্র যেদিন এখানে ছিল, ধরেন চন্দ্র মীন রাশিতে 1 মাস আগে যখন ছিল, তখনও তো রাহুযুক্ত চন্দ্র হয়েছে, তখন তো গ্রহণ হয়নি। তাহলে সেই দিনে আমরা কি বলেছি যে এটা গ্রহণ দোষ, যে গ্রহণ দোষ আছে আজকে বা গ্রহণ যোগ পড়েছে, এই যোগে আমাদের যাত্রা করা যাবে না বা অমুক তমুক সমুক কাজ করা যাবে না। গত মাসে মীন রাশি কবে পড়েছে? সেপ্টেম্বর। আগস্ট মাসে মীন রাশি কবে পড়ছে? আগস্ট মাসে মীন রাশি। আমি একটা জিনিস একটু স্যার বলতে চাই ছোট্ট করে। হ্যাঁ বলুন। স্যার আমার মোবাইলে স্কাই ভিউ বলে একটা অ্যাপস আছে, সেখান থেকে আসলে সৌরজগতের বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্র দেখা যায়, যেটা একটা। তো সেখানে ধনু রাশির যে মানে ঠিক এই মুহূর্তে মানে চন্দ্র ধনু রাশির ঠিক মাঝখানে, মানে আপনি যেটা বললেন এটা আমি জাস্ট ওই অ্যাপসটা দিয়ে চেক মানে জাস্ট দেখলাম যে মুনটা কই, আসলেই একদম ধনু রাশির মাঝখানে এই মুহূর্তে। হ্যাঁ, মাঝখানে মানে 15 ডিগ্রিতে আছে, মানে 24 ডিগ্রিতে আছে চন্দ্র, ধনু রাশিতে 24 ডিগ্রিতে আছে। ও 24 ডিগ্রিতে আছে। মানে আপনারা একটু পঞ্জিকা বের করে দেখুন, আগস্টের 22 তারিখে চন্দ্র মিনে ছিল। আগস্টের 22 তারিখ এবং আগস্টের 23 তারিখ চন্দ্র মিনে ছিল। আমরা একটু ব্যাকে যেয়ে আসি। তা চন্দ্র যখন এই মিনে ছিল, তখন রবি কিনা, এই যে চন্দ্র যখন মিনের উপর দিয়ে অতিক্রম করেছে, তখন রবিটা কোথায় ছিল? 22 আগস্টে রবি ছিল হচ্ছে আপনার, এই রবিটা ছিল কর্কটে। এই তাহলে গ্রহণ যোগ কিন্তু তৈরি করেছে। আমরা বলি যে গ্রহণ দোষ কখন বলি আর গ্রহণ যোগ কখন বলি। এই যে যখন গ্রহণ দৃশ্য হয় বা গ্রহণ, যে গ্রহণটি প্রকৃত গ্রহণ হয়, তখন সেটি কিন্তু দোষ হয়। তো চার্ট দেখে বুঝতে হবে আমাদের গ্রহণটা কখন গ্রহণ দোষ তৈরি করে আর কখন গ্রহণ যোগ হয়। তার জন্য আমাদের নজর দিতে হবে রবি কোথায় আছে। রবির সাথে রাহু কেতুর কানেকশন হলেই কিন্তু চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে। আমরা আগেই কিন্তু বলেছি যে এই রবির বামাবর্তে যখন চন্দ্র ঘুরবে তখন শুক্লপক্ষ হবে, বামাবর্তে হচ্ছে বামাবর্তে যখন ঘুরবে তখন হচ্ছে কৃষ্ণপক্ষ হবে, যখন কৃষ্ণপক্ষে হ্যাঁ ডান পাশে ঘুরবে তখন এখন তো পূর্ণিমা স্যার। অর্থাৎ রবি এখানে রয়েছে, চন্দ্র এই পর্যন্ত যখন যাবে
তখন এটি শুক্লপক্ষ। আর এখান থেকে চন্দ্র যখন এই রবি পর্যন্ত আসবে তখন কৃষ্ণপক্ষ চলবে। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে কি হবে, যে এই শুক্লপক্ষের চন্দ্র শুভ সপ্তমী থেকে বা মতান্তরে অষ্টমী থেকে যে কৃষ্ণা অষ্টমী পর্যন্ত চন্দ্র শুভ, তাহলে আমরা ধরেন আমাদের কাছে পঞ্জিকা নেই, কিন্তু আমরা বলতে পারবো যে এখান থেকে আমাদের গবেষণা করে বের করতে হবে চন্দ্র সোয়া 2 দিন করতে করতে কখন আমাদের ওই তিথিতে যাচ্ছে। যদিও আমরা তিথি নক্ষত্র এখনো শিখি নাই, তিথি নক্ষত্র আমাদের কিন্তু জানার দরকার, তিথিটা বিশেষ করে জানা দরকার। তিথির আরম্ভকাল অন্তিমকাল এগুলো 15টা তিথিরই জানার দরকার। এই জানতে গেলে দেখুন যে তিথিতে কত রকম ভেজাল রয়েছে। সূর্যোদয়ের সঙ্গে কোনো মাসে দেখবেন যে কোন মাসে তিথিটা ছোট হচ্ছে, কোন মাসে তিথি বড় হচ্ছে, কোন দিনটা তিথি, সব মাসে কিন্তু সব তিথি একই টাইম পাচ্ছে না। না পাওয়ার কারণ কি? সৌরমণ্ডলে গ্রহগণ সমান হারে ঘুরছে, তাহলে সব মাসে সব তিথি একই টাইম পাচ্ছে না কেন? চন্দ্রের রাশবৃদ্ধির কারণে স্যার। হ্যাঁ, চন্দ্রের রাশবৃদ্ধির কারণে, মানে গ্রহের গতিশীলতার কারণে। এক কথা হচ্ছে গ্রহের গতিশীলতার কারণে সে কমছে। কারণ কোন গ্রহ বক্রী হচ্ছে, কোন গ্রহ তখন দেখা যাচ্ছে থামিয়ে দিচ্ছে তাকে। এই যখন থামিয়ে দিচ্ছে, ওই যতটুকু সময় থামিয়ে দিচ্ছে সেই ততটুকু সময় তো আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এই দাঁড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা পিছনে পড়ছি। আবার যখন রাস্তা ফাঁকা পাচ্ছি তখন গ্রহগণ দ্রুত ছুটছে, তখন আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তো এই যে তিথির সঙ্গে চন্দ্রের পরিপূর্ণ সম্পৃক্ততা রয়েছে, তাহলে চন্দ্রের হ্রাসবৃদ্ধির উপর, এবং যদি বলা হয় শুধু চন্দ্রের হ্রাসবৃদ্ধির উপর আমাদের তিথি নির্ভরশীল, তাহলেও কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে না। তাহলে প্রতি মাসেই তো চন্দ্র কখনো হ্রাস কখনো বৃদ্ধি এটা হচ্ছে, তাহলে সব মাসে তো আর একরকম হচ্ছে না। এইবার আমরা জানি যে ওই যে 13ই ভাদ্র শীতের বনমালা গাথে নাকি যেন বাংলায় গ্রাম্য ভাষায় লোকে বলে, যখন মধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ আমাদের মকর ক্রান্তি আর কর্কট ক্রান্তি থেকে, যখন এই মকর ক্রান্তি থেকে রবি ঘুরে কর্কট ক্রান্তিতে আসবে, তখন আমাদের দেশের দিনগুলো কি হবে? দিনগুলো ছোট হবে নাকি দিনগুলো বড় হবে? বড় হবে স্যার। হ্যাঁ, আস্তে 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 বেড়ে যাবে। এখান থেকে দিন ছোট থেকে বড় হবে না বড় থেকে ছোট হবে? ছোট থেকে বড় হবে। হ্যাঁ, সুন্দর। মকর মাসে থেকে। কিভাবে আপনি বুঝলেন ছোট থেকে বড় হবে? এটা আমি শুনেছি, তাই জন্য বললাম। এই দেখেন, তাহলে উনি শুধু শুনেছে, তাই শুনে বুঝলো, কিন্তু কেন হলো সেটি কিন্তু বুঝলো না। হ্যাঁ, বলেন তাহলে আপনি শুনেছেন ওই জায়গায়, আর কি শুনেছেন যে কেন ছোট থেকে বড় হচ্ছে দিন? আরে মন খুলে বলেন। না গুরুজি, মানে লোকে বলে যে ওই মানে শীতের দিনে দিন ছোট থাকে, তো ওই দিনে মানে দিন আস্তে আস্তে বেড়ে থাকে। হ্যাঁ, ছোট থেকে বড় হয়। এই মকরে কি রবি যখন থাকে তখন শীতের দিন থাকে? বলেন। হ্যাঁ স্যার, মাঘ মাস থাকে তো স্যার তখন। মাঘ মাস, মকর মাঘ মাস বলতে পারতেছে না কেন? মকরে পৌষ মানে, মকরে মানে তো রবি মানে পৌষ মাঘ, তা উনি বলতেছে না। পৌষ মাস সংক্রান্তি হয়। হ্যাঁ, পৌষ সংক্রান্তি হয় না? পৌষ সংক্রান্তি। হ্যাঁ, তাহলে ওটা মকর সংক্রান্তি কেন? মকরের উপর দিয়ে রবি অতিক্রম করছে, তার জন্য তো মকর সংক্রান্তি। এইবার কখনো দেখবেন উত্তরায়ণ, কি বলে, উত্তরায়ণ গতি বলে। হ্যাঁ,
উত্তরায়ণ গতি দক্ষিণায়ন গতি বলি, দুটা গতি বলি। হ্যাঁ, আবার কখনো বিষ্ণুপদী বলি, আবার কখনো কোনো মাসকে কি বলি আমরা, বিষ্ণুপদী সংক্রান্তি বলি, আবার কখনো কখনো কি সংক্রান্তি বলি। এই 12 মাসের সংক্রান্তিগুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেক মাসের শেষের দিকে নোট করে নেন আপনারা, প্রত্যেক মাসের পঞ্জিকার শেষ দিন, একেবারে 30-এ মাস থাক আর 31-এ মাস থাক, মাসের শেষ দিন দেখবেন বিষ্ণুপদী সংক্রান্তি থাকে। ওই সংক্রান্তি কিন্তু আমাদের দেখে আসতে হবে। যেমন এই দেখুন, কার্তিক মাসে জলবিষুব সংক্রান্তির সঞ্চার গণনা। তাহলে জলবিষুব কেন? কার্তিক মাসে জলবিষুব কেন? কার্তিক মাস বের করুন আপনারা একটু, 698 699 পৃষ্ঠায় বের করেন। কেন লাগবে এগুলো একটু শিখুন। আবার অগ্রহায়ণ মাসে আছে বিষ্ণুপদী সংক্রান্তির সঞ্চার গণনা। তাহলে অগ্রহায়ণ মাস বিষ্ণুপদী কেন? 3টে শেখেন, তারপরে বাকিগুলো পরবর্তীতে আপনারা এমনি শিখে নেবেন। কার্তিকের প্রথম দিন বের করেন, অগ্রহায়ণের প্রথম দিন আর পৌষের প্রথম দিন। আশ্বিন মাসের শেষে নব সংক্রান্তি, হ্যাঁ, নব সংক্রান্তি আশ্বিন মাসের শেষে, কার্তিক মাসের শুরুতে নব সংক্রান্তি। আপনি শুরুর দিন বের করেন। যেমন হচ্ছে কার্তিক মাসের শুরু, কার্তিক মাসের শুরু হচ্ছে, দেখুন পৃষ্ঠার মাঝখানে লেখা আছে কার্তিক মাসের জলবিষুব সংক্রান্তির সঞ্চার গণনা, ছকের নিচে দেখেন। 3টা পেজকে একসঙ্গে রাখতে হবে। এই যে এই লাইনটা, এই লাইনটা সবার কাছে পঞ্জিকা আছে না? একটু দেখে নেন। আচ্ছা আছে স্যার। হ্যাঁ, তাহলে বের করেন। ডাইরেক্টরির মধ্যে আছে, ডাইরেক্টরির মধ্যে আছে। আরে সব পঞ্জিকায় থাকবে, ডাইরেক্টরি হোক আর ছোট বড় সব থাকবে। এই দেখেন, আচ্ছা স্যার বের করেন, 3টে মাস বের করেন। কার্তিক মাসে জলবিষুব সংক্রান্তির সঞ্চার গণনা, অগ্রহায়ণ মাসের শুরুতে আছে বিষ্ণুপদী সংক্রান্তির সঞ্চার গণনা, আবার পৌষ মাসে আছে সরস্বতী সংক্রান্তির সঞ্চার গণনা। তাহলে এগুলো কেন? কেন হলো জলবিষুব, কেন হলো বিষ্ণুপদী, কেন হলো সরস্বতী? দেখুন, কার্তিক মাসে রবি কিন্তু তুলা রাশির উপর দিয়ে যায়, এটা জলরাশি, বুঝতে পেরেছেন? জলরাশি। এইবার অগ্রহায়ণ মাসে রবি হচ্ছে বৃশ্চিক রাশির উপর দিয়ে যায়, সেটি বিষ্ণুপদী। কেন বিষ্ণুপদী? পৌষ মাসে চন্দ্র ধনু রাশির উপর দিয়ে যায়, এটি সরস্বতী। কেন? মাঘ মাসে যখন আবার কি হচ্ছে দেখেন, আমরা যে পঞ্জিকা দেখা শিখবো, পঞ্জিকা দেখা শিখতে গেলে একভাবে আগের থেকে প্রস্তুতি নিয়ে ওই অ্যাফিমেরিসের মতো শুরু করতে হবে। ওই দেখেন মাঘ মাসে লেখা আছে, দেখেন মাঘ মাসের উত্তরায়ণ সংক্রান্তির সঞ্চার গণনা। মাঘ মাসে তখন কিন্তু আর বলে নাই যে জলবিষুব বলে নাই, উত্তরায়ণ বলেছে। তাহলে এই যে উত্তরায়ণ, মানে এখান থেকে কিন্তু উত্তরায়ণে যাত্রা অলরেডি শুরু করবে। এই মাঘ মাসে মকর রাশি থেকে পার হয়ে সে উত্তরায়ণে যাত্রা শুরু করছে রবি অলরেডি। তাহলে এই যে রবি এক একটা মাসে এক একটা ঘর অতিক্রম করছে, তার জন্য নামকরণ করা হয়েছে যে কখনো বিষ্ণুপদী, কখনো জলবিষুব, কখনো সরস্বতী, কখনো উত্তরায়ণ, কখনো এর পরেরটায় যেতে হবে পরবর্তীতে আবার কিন্তু ফাল্গুন মাসে আবার বিষ্ণুপদীতে ফিরে আসছে। তো এই যে ফিরে আসছে এই 1 মাস ধরে, অর্থাৎ আমাদের মকর ক্রান্তির থেকে দিন ক্রমাগত বড় হতে থাকবে, আর কর্কট ক্রান্তি থেকে, অর্থাৎ এটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই শ্রাবণ মাস পার হয়ে ভাদ্র মাস থেকে কিন্তু ক্রমাগত রবি অর্থাৎ দিন ছোট হতে থাকবে, ক্রমাগত ছোট হয়ে মকর ক্রান্তি পর্যন্ত আসবে। তো এই যে রবির চলা,
এই যে রবি এখন ধরুন সিংহে আছে, সিংহের থেকে রবি যখন কন্যায় যাবে তখন এই যে গ্রহণ যোগ তৈরি করেছে এবং চন্দ্র গ্রহণ হয়েছে, তো এই গ্রহণের কারণেই কিন্তু এই রবি আটকে যাচ্ছে রাহু দৃষ্ট হওয়ার কারণে। এই যে কর্কটে রাহু দিলাম, মানে ওই রবি দিলাম, তাহলে রাহুর নবম দৃষ্টি পড়েছে না, এখানে দৃষ্টি পড়েছে না, কিন্তু গ্রহণ কিন্তু তৈরি করেনি। ওই যে 22শে আগস্ট এখানে কিন্তু চন্দ্র রাহু যুক্ত হয়েছে, আবার রাহু রবিকে দৃষ্টিও দিয়েছে, কিন্তু সমসপ্তমে না থাকার কারণে গ্রহণটা হয়নি। তাহলে এই গ্রহণকে কি আমরা গ্রহণ দোষ বলবো না গ্রহণ যোগ বলবো? রবি কিন্তু এখানে রাহুর যে যে জায়গায় নজর দেয় মানে দৃষ্টি দেয়, ধরেন এই যে রবি এখানে, আবার রবি এখানে, আর রবি এখানে, লিখে নেন রাহুর যে যে জায়গায় রবি থাকলে দৃষ্টি পড়ে সেই কয়েক জায়গায় রবিকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে কথা হচ্ছে যে বৈশাখ মাসেও তো গ্রহণ দোষ পড়েছে, জ্যৈষ্ঠ মাসেও কিন্তু পড়েছে, আষাঢ় মাসেও কিন্তু পড়েছে, শ্রাবণেও পড়েছে, ভাদ্রেও পড়েছে, আশ্বিনেও পড়েছে, কার্তিকেও পড়েছে, অঘ্রাণেও পড়েছে। কিন্তু রাহু কি করেছে? রাহু বৈশাখ মাসের রবির উপর দৃষ্টি দিয়েছে, আর জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের রবির উপর দৃষ্টি দিয়েছে, ভাদ্র আশ্বিন মাসের রবির উপর দৃষ্টি দিয়েছে, আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসের রবির উপর দৃষ্টি দিয়েছে, পৌষ মাঘ ফাল্গুন আর চৈত্রে তো সে সঙ্গে নিয়ে চলেছে। তাহলে এই রাহুর দৃষ্টি যখন পড়েছে, যে যে দিন পড়েছে, যে যে মাসে পড়েছে, সেই সেই মাসে গ্রহণ যোগ নয় গ্রহণ দোষ হয়েছে, রবিকে পাপস্থ করেছে। আর যে মাসে রবি সমসপ্তমে রয়েছে সেটি সরাসরি গ্রহণ হয়েছে। যেমনটি এই সামনে চন্দ্র যখন এই ধনুতে আছে, এখান থেকে মিনে যাবে, রবি তার সমসপ্তমে থাকবে, এটি গ্রহণ হবে। তাইলে তো দেখা যাচ্ছে স্যার, যদি রবির সমসপ্তমে যখন চন্দ্র রাহুর সমসপ্তমে রবি থাকতেছে, সেটা চতুর্দশী অথবা পূর্ণিমায় হবে গ্রহণ। আর যদি উল্টা থাকে তাহলে অমাবস্যায় হবে গ্রহণ, সূর্যগ্রহণ হবে, তাই তো স্যার? অবশ্যই উল্টা থাকলে সূর্যগ্রহণ হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে যখন দেখবো যে রাহু রবির উপর দৃষ্টি দিচ্ছে যে যে মাসে, সেই সেই মাসে যে 2 দিন রাহুকে সঙ্গে নিয়ে চন্দ্র অতিক্রম করবে, তখন হচ্ছে গ্রহণ দোষ হবে। দেখবেন আমি এই যে 365 দিনের যে রাশিফল ভিডিও করি, যেগুলো লক্ষ্য করবেন যে আমি ওই প্রথমে দিন তারিখ বলার পরে তিথি, তারপরে নক্ষত্র যোগ বলে রাশি বলি, রাশি বলে চন্দ্র অমুক গৃহে অবস্থানরত আছে, এইবার চন্দ্রের সঙ্গে কোন কোন গ্রহ কোথায় আছে সেই অনুযায়ী আমি তার পরবর্তীতে রাশি বলা শুরু করি। ওইখানে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই গ্রহণটা গ্রহণ দোষ তৈরি করার জন্য সেদিনের ফলাদেশ কি হচ্ছে। মানে রবি যখন মেষ রাশিতে থাকছে তখন যে 2.5 দিন চন্দ্র রাহুযুক্ত হয়ে যাচ্ছে, তখন মেষ রাশির ফল কি হচ্ছে। আর যখন কর্কটের উপর দিয়ে রবি পরিভ্রমণ করছে, তখন যে 2 দিন রাহু চন্দ্রযুক্ত হয়ে যাচ্ছে, সেই সময় ফলাদেশ কি বলছি। আবার যখন রবি সপ্তমে থাকছে, এটা ভিডিও করা হয়ে গেছে আমার, 21 তারিখ পর্যন্ত করা হয়ে গেছে, তো যখন থাকছে তখন এই ফলাদেশটা কি হচ্ছে বুঝতে হবে। কিন্তু যখন রবি বৃশ্চিকের উপর দিয়ে যাবে, এই সময় গত বছর বৃশ্চিকের উপর যখন গেছে ওই তারিখের ভিডিওটা দেখতে হবে, যে চন্দ্র যখন মীন রাশিতে ছিল যেদিন, ওই দিনের ভিডিওটায় আমি কি বলেছি। তো এ ব্যতিরেকে বাকি ঘরে রবি যখন থাকবে তখন এটা গ্রহণ দোষ নয়, এটি গ্রহণ যোগ। রাহুর পেটে বা রাহুর কোলে চন্দ্র গেছে বলেই যে গ্রহণ হয়ে গেছে, গ্রহণ যোগ হয়ে গেছে, তোমাকে দিয়ে আর কিছু হবে না,
এই সময় আর কিছু হবে না, তোমার মনোকষ্ট হবে, মনোবেদনা হবে, শরীর কষ্ট হবে, তোমার সকল প্রাপ্তি চলে যাবে, বা ধরেন তোমার আশা আকাঙ্ক্ষা নষ্ট করবে। তারপরে হচ্ছে যেমন কর্ম চাই, ব্যবসা চাই, বিয়ে চাই, বা ধরুন অর্থ চাই, ধন চাই, জমি চাই, বাড়ি চাই, এই চাওয়া পাওয়া সব বন্ধ করে দেবে। তাহলে যদি সবই বন্ধ করে দেয় তাহলে নিশ্চয়ই তো ওই 2 দিন খাবারও বন্ধ করে দেবে, দেবে না? কি খাবারও বন্ধ করে দেবে না? বাসায় যেয়ে দেখা যাবে রান্না হয়নি। হ্যাঁ হয়, এটা আমাকে বন্ধ করে, আপনাদের করে না। যেমন দেখা যাচ্ছে ঢাকার 7 দিন রাত্রের খাবার সকালে হয়তো খাওয়া হয়েছে, দুপুরে অনেক সময় হয়, অনেক সময় হয় না, রাত্রেবেলায় যে দেখি আরে সে জগদম্বা হোটেল নাকি হোটেল, এই আরে যন্ত্রণা রে, সে হোটেলের নাম মনে নেই, যাই হোক এই ইসকনের হোটেল আর কি, সে হোটেলে যে দেখা যাচ্ছে খাবার নেই। তাহলে কি হবে? এবার বাসায় যে আবার ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে যা হোক কিছু হইলে খাও, না হলে ঘুমের ওষুধ মেরে দিলে তো টেনে দিল, ওটা রাত শেষ। তো কথা হচ্ছে যে এই গ্রহণ দোষ প্রত্যেক মাসে পড়তেছে। এই গ্রহণ যোগ যখন আমাদের ফলাদেশকে যদি আলাদা করে না বলতে পারি, তাহলে ওই লোককে তো সমস্ত নেগেটিভ প্রেডিকশন করবেন আপনারা। মিনের চন্দ্র, বুঝতে হবে যে মিনের চন্দ্রে শিশুটি জন্মগ্রহণ করেছে, রাহু তো 1.5 বছর ওখানে থাকবেই, তো রাশিটি মিন, সে তো বিপ্রবর্ণ। মিন রাশি ধরেন রেবতী নক্ষত্র, মিন রাশি, আর কোন নক্ষত্র? 3টে নক্ষত্র কি কি? পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। তো এই যে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, তাহলে রেবতীর অধিপতি বুধ। এবার উত্তর ভাদ্রপদের অধিপতি কে? শনি। শনি। উত্তর ভাদ্র শনি। আর পূর্ব ভাদ্রপদের বৃহস্পতি। বৃহস্পতি। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3 ডিগ্রি 20 মিনিট বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকছে, সেই ঘরে রাহু তো 1.5 বছর ধরে থাকবেই। তাহলে ওই জাতককে কি ভালো কিছু দেবে না? দেবে? দেবে স্যার, বলেন। জীবন তো থেমে থাকে। এইবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যাচ্ছে, রাহু একমাত্র শনির কাছে মাথা নত করে, আর কারো কাছে করে না। তাহলে তখন রাহুর কুপ্রভাব কি কমবে না? কমে যাবে। হ্যাঁ, কমবে না? কমবে স্যার, তাহলে ওই লোকের কমবে। মানে না খেয়ে থাকতে হবে ওই সময়? বলেন। এইবার রেবতীর অধিপতি বুধ, হ্যাঁ বুধের সঙ্গে ঠিক আছে, রাহুর ধরুন ডিরেক্ট শত্রুতা না থাকলেও শত্রুতা রয়েছে। এইবার বুধ কিনা এই রাশির 7ম পতি আর হচ্ছে রাশির 4র্থ পতি। তো মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে 4র্থ 7ম পতি বুধকে পাপ বলা হয়েছে। আর আমার ঘরের মধ্যেও একটা পাপ গ্রহ রাহু বসে আছে, তাহলে পাপ বলা হয়েছে। তাহলে সেই বুধ, ধরে নিন বুধ হয়তো সে ওই রাহু দিষ্ট হয়েছে বা রাহুর সঙ্গে যুক্ত হয়েছে বা যে কোনো জায়গায় রয়েছে, তাই বলে কি ওই সময় তার পুরো ব্রেনটা হ্যাং হয়ে থাকবে? মানে ওই ব্রেনে, মানে বুধ তো বুদ্ধির কারণ, তাহলে তাকে কি কোনো বুদ্ধি দেবে না, কোনো বিদ্যা দেবে না? ওই কয়দিন কি স্কুল বন্ধ থাকবে? ওই কয়দিনে স্কুলে যা পড়াশোনা হবে তার কি কিছু শিখবে না? কি হবে? ও শনির কারণে কিছু করতে পারবে না। হ্যাঁ, শনির জন্য বুধ কিছু করতে পারবে না। শনির জন্য রাহু আছে না ওখানে। শনির জন্য কিভাবে? শনি কি রেবতী নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যখন যাচ্ছে লাস্ট 13 ডিগ্রি 20 মিনিট, আর উত্তর ভাদ্রপদের 13 ডিগ্রি 20 মিনিট তো শনির উপর দিয়ে যাচ্ছে। তার আগে 3 ডিগ্রি 20 মিনিট যাচ্ছে কিসের উপর দিয়ে? পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির উপর দিয়ে। বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতির উপর দিয়ে। তাহলে বৃহস্পতি 1 পাদ, 4 পাদ, 4 পাদ। হ্যাঁ,
বৃহস্পতির 1 পাত, আর শনির 4 পাত, আর বুধের 4 পাত। হ্যাঁ, বুধের 4 পাত। সুন্দর। তাহলে এই যে বৃহস্পতির 1 পাত, শনির 4 পাত, আর হচ্ছে বুধের 4 পাত, তাহলে বুধের 4 পাত অতিক্রম করার সময় আমি বলতে চাচ্ছি যে তাহলে তার বুধ মানে যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি, তাহলে ওই কয়দিন তার ঘরে অশান্তি লেগে থাকবে, তার মা অসুস্থ থাকবে, তার বউ অসুস্থ থাকবে, তার বউ চাকরি চলে যাবে, তার অংশীদাররা ব্যবসা আলাদা করে নিয়ে যাবে, বা তার কামনা বাসনা মুখ থুবড়ে পড়বে, বা ধরেন তার প্রতিযোগিতায় হেরে যাবে, সবকিছুই এরকম হবে, হবে নাকি? সবকিছু এরকম হবে না স্যার, তার আদাব গ্রহ তো দেখতে কোন হবে। ক্ষেত্রে হবে আর কোন ক্ষেত্রে হবে না? প্রশ্নোত্তরে জ্যোতিষ কই, আপনারা কথা বলেন না কেন, মুখ ফোটে না কেন? কোন ক্ষেত্রে হবে আর কোন ক্ষেত্রে হবে না? এত সুন্দর আলোচনার ভিতরে ঢুকে গেছি, কিভাবে ঢুকে গেছি জানি না, আর মুখ ফুটছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাসে উপস্থিতি নেই, বন্ধ করে দিয়ে হাঁটা দেওয়া নেই কোন সময় আর। না স্যার, খুব সুন্দর। আমার কথা হচ্ছে ওই বুধ যদি পাপযুক্ত পাপদিষ্ট না থেকে থাকে, তাহলে রেবতী নক্ষত্রের শুভ যাবে না। বুধ এখন রাহুর ষষ্ঠে আছে, মীন রাশির ফলাদেশ যখন বলা হবে তখন ষষ্ঠে আছে। ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি? প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বিচার করি, ভয় ভীতি অপমান অপদস্থ বিচার করি, ঋণ বিচার করি, অগ্নিভয় বিচার করি, অস্ত্র বিচার করি, তারপরে শিক্ষার্থীদের মনকে ভিন্ন দিকে ধাবিত করা বিচার করি, এই সকল দিক তো বিচার করি, শ্রমিক কর্মচারী বিচার করি। তাহলে এই যে বুধ রেবতী নক্ষত্রের চন্দ্র, আর সে অধিপতি বুধ, সেই বুধ হচ্ছে ষষ্ঠে বসে আছে রবির গৃহে, রবিকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। সেখানে শনি দৃষ্টি দিয়েছে কি দেয় নাই সেটা পরের কথা, শনি নিয়ে আমরা আসতেছি না, শনি তো এখানে আছে বিদায় দৃষ্টি দিয়েছে। যদি এখানে না থেকে যখন মকরে ছিল তখন তো আর সে দৃষ্টি দেয়নি না। তাহলে এই ষষ্ঠ ভাবস্থ বুধ যখন 2 বছর আগে যখন শনি মকরে ছিল, তখনকার সময় তো আর শনি রবির ঘরে দৃষ্টি দেয়নি, তো এই বুধাদিত্য যোগ তো প্রখর ছিল। তাহলে প্রখর থাকলে ওই রাহুর সঙ্গে যুক্ত যে চন্দ্র, যে বৃহস্পতির নক্ষত্রে, শনির নক্ষত্রে আর বুধের নক্ষত্র দিয়ে অতিক্রম করছে, একটু খারাপ ফল দিয়ে দেন তো, ফলাদেশ খারাপ বানায় দেন তো। কি মাথায় ঢুকতেছে না ঢুকে নেই? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 2 বছর আগে, এখন থেকে 2 বছর আগে যখন শনি মকরে ছিল, মকরে থাকাকালীন সময় বুধ তখন গোচরের ষষ্ঠে ছিল না, সেই দিন তারিখটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি বের করা খুব কঠিন নাকি বলেন তো? খুব কঠিন? না কঠিন না স্যার। হ্যাঁ, কঠিন নাকি? কঠিন। দেখেন আপনি 2024, 23, 2022-এ চলে যান। 22-এ যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, ভাদ্র মাস মানে কি মাস? মানে এই সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাস। তাহলে সেপ্টেম্বর মাসের ভাদ্রে সেপ্টেম্বর মাসের দেন 15 তারিখ দিয়ে ছাড় দেন, এটা সব বানান তো। 15 সেপ্টেম্বর 2022 দেন, দেখেন তো রবি বুধ যুক্ত আছে কিনা। 15 সেপ্টেম্বর 2022-এ স্যার রবি সক্ষেত্রে আর বুধ চলে গেছে কন্যায়। বুধ কন্যা, তাহলে তার আর বুধ কন্যায় কত ডিগ্রি? কত ডিগ্রি? বক্রী স্যার, 13 ডিগ্রি। হ্যাঁ, 13 ডিগ্রি। এইবার আরো 15 তারিখ দিচ্ছেন, এইবার আপনি 5 তারিখ দেন, 5 সেপ্টেম্বর দেন। আগে বক্রী ছিল স্যার, এর আগে 13 তারিখে 13 ডিগ্রিতে আছে বক্রী ছাড়া আর কি, এরপরে বক্রী হয়েছিল, হলো না। তাহলে বুধাদিত্য যোগ সিংহ রাশিতে পড়েনি,
22 সালে পড়েনি, তাহলে এর আগে আগে আসতে হবে। ওর আগেও পড়বে না, 13 দিন। তখন রবি আবার কর্কটে চলে যাবে, ওর আগে গেলে আর হবে না। রবি কত ডিগ্রিতে আছে? রবি আছে 18 ডিগ্রিতে। 18 ডিগ্রি। এইবার আপনি দেন আগস্টের 20 তারিখ দেন, 20 আগস্ট, 22 আগস্ট, স্যার কিন্তু না, তখন 22 স্যার আগস্ট 2022 দিক কিন্তু তখন স্যার রাহুর তো অবস্থান পরিবর্তন হয়ে যাবে স্যার। না, দেখেন হ্যাঁ, স্যার। 22 আগস্ট দেখেন। রবি বুধ ঠিক আছে, বুধাদিত্য আছে স্যার। বুধ 29 ডিগ্রি, রবি 3 ডিগ্রি। রাহুর অবস্থান তো চেঞ্জ হয়ে যাবে, রাহুর তখন অবস্থান কিন্তু রাহু কিন্তু আবার এ বেটা মেষে কিন্তু চলে আবার এখানে নেই, তখন কিন্তু মেষে আছে। মেষে আছে। হ্যাঁ হ্যাঁ, মেষে আছে না? তো মেষে হ্যাঁ, স্যার, থাকলে মেষে। পঞ্চম দৃষ্টি পড়েছে না এখানে, হ্যাঁ পড়বে। পড়েছে স্যার। নবম দৃষ্টি মেষে থাকলে তার নবম দৃষ্টি পড়েছে না বুধাদিত্য যোগের উপরে। এইবার মেষের উপর দিয়ে পড়েছে, স্যার। যখন এই রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে যখন পরিভ্রমণ করেছে, তখন অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা নক্ষত্রে, অশ্বিনীর 4 পাদ, ভরণীর 4 পাদ আর কৃত্তিকার 1 পাদ। তাহলে অশ্বিনীর অধিপতি কেতু, ভরণীর অধিপতি শুক্র, আর কৃত্তিকার অধিপতি কি? রবি। রবি রবি রবি। রবি 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 তো আচ্ছা, বুঝলে এগুলো আপনারা শুধরে নেবেন, আমি জানি না সব। তাহলে কি হবে যে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, তখন কেতু কোথায় ছিল? কেতু তার সপ্তমে ছিল। তাহলে মেষ রাশির ফলাদেশ বলতে গেলে তখন কিনা বুধ তার তৃতীয় এবং ষষ্ঠপতি, সে রবিকে সঙ্গে নিয়ে পঞ্চমে রাহুদিষ্ট হয়ে অবস্থান করেছে। তাহলে পঞ্চম ভাবে বিদ্যা ভাবে বুধ তৃতীয়পতি, তাহলে তৃতীয়পতি বিদ্যা ভাবে তো এমন কিছু আসতেছে না, কোনো কাজে লাগতেছে না, আসতেছে কিন্তু পঞ্চমপতি পঞ্চম ভাবে, বিদ্যাপতি বিদ্যা ভাবে, এটা কাজে লাগতেছে এবং বুধাদিত্য যোগটা জোরালো। হ্যাঁ স্যার হ্যাঁ, ভালো লাগে স্যার। স্যার। এখানে বুধাদিত্য তো জোরালো। বেটার কাজে লাগবে স্যার। তৃতীয় প্রতি পঞ্চমে মানে এই জাতকের চেষ্টাই থাকবে তার বিদ্যার দিকে। হ্যাঁ, চেষ্টাই থাকবে বিদ্যার দিকে। সুন্দর। তাহলে এই বুধাদিত্য যোগের উপর রাহুর দৃষ্টি পড়ার কারণে বুধাদিত্য যোগটা একটু খর্ব হয়েছে, একটু দুর্বল হয়েছে, তাই তো নাকি? দুর্বল হয়েছে না? রবির ঘরে রাহু দৃষ্টি পড়েছে মানে দুর্বল হয়েছে না? হ্যাঁ, তাহলে একটু এই দুর্বল। সময় বুধাদিত্য যোগের উপর রাহুর দৃষ্টি পড়েছে, তখনকার চন্দ্র রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করেছে, তখনকার যে ফল হবে, আর আজকের এই চন্দ্র রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করছে, বুধ কিনা সে ষষ্ঠ ভাবে আছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে এখানেই, কিন্তু তার সপ্তমে দৃষ্টি দিয়েছে, ওখানে নবম দৃষ্টি ছিল আর এখানে সপ্তম দৃষ্টি পড়েছে, তার মানে সেই দৃষ্টি পড়েছেই, তাহলে ফলাদেশটা ভিন্ন হবে না? এখন তো স্যার রবি বুধাদিত্য যুগ তৈরি করছে স্বক্ষেত্রে, কিন্তু দৃষ্টি তো পড়ে নেই স্যার। আমি বলতে রাহুল চাচ্ছি দৃষ্টি তো পড়ে। স্বক্ষেত্রে তো এটাও বুধের স্বক্ষেত্র, কন্যায় বুধাদিত্য যোগ শুভ ফল দাতা। বুধাদিত্য যোগ সিংহ, মিথুন, কন্যা, মেষ শুভ ফল দাতা। তাহলে স্যার। আমি বলতে চাচ্ছি যে কন্যায় বুধাদিত্য যোগ ওই সময় 22 সালে রাহু তার নবম দৃষ্টি দিয়েছে, আর 24 সালে এসে রাহু বুধাদিত্য যোগের উপর সপ্তম দৃষ্টি দিয়েছে। ফলাদেশের পার্থক্য কি হবে? ভাবের উপর স্যার, ভাব, হ্যাঁ, ভাবের কোন উপর। ভাবের ভাবের উপর। কারণ হচ্ছে চন্দ্র তো একই নক্ষত্রের উপর দিয়েই যাচ্ছে, অশ্বিনী ভরণী কৃত্তিকার উপর দিয়েই যাচ্ছে, অর্থাৎ কেতু আর শুক্র আর রবিকে সঙ্গে নিয়েই সে যাত্রা করছে, তখন দৃষ্টি দিচ্ছে। তাহলে ভাবপতির বলবত্তার উপর নির্ভর করবে যে আমার বিচারের ফলাদেশ। তাহলে সেই ভাবপতির বলবত্তা বিচার করা, তাহলে আমাদের ভিন্ন ভিন্ন বিচার করতে হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এখানে এই মাসেও চন্দ্র মিনে রয়েছে, যা হবে পরের মাসেও চন্দ্র মিনে যখন গেছে একই ফল হবে, হবে নাকি? একই ফল হবে না স্যার, আলাদা হবে স্যার। আচ্ছা, আলাদা হবে। তাহলে সব কয়টাকে হবে না, আপনি তাই কি গ্রহণ হবে? দোষ কিভাবে ধরবেন আর গ্রহণ যোগ কেন ধরা যাবে না? ত্রহ স্পর্শ যোগ স্নান দানে সহস্র গুণ ফল,
তাহলে ত্রস্পর্শে যাত্রা করা যাবে না। তাহলে স্নান যদি দান করা হয় তাহলে 1000 গুণ ফল লাভ হয়। কেন? তাহলে ওটা অশুভ কেন? কেন? আবার এই ত্রহ স্পর্শ দোষ দেখেছেন? দেখেছেন এখনো কখনো? ত্রহ স্পর্শ যোগ আর ত্রহ স্পর্শ দোষ, এটা দেখেছেন কখনো? হ্যাঁ স্যার, এটা পত্রিকায় তো দেখা যায়। দেখা যায়? কি দেখা যায়? আপনি দেখেন? আপনি দেখা যায় না? তৈজ স্পর্শ দোষ দেখা যায় স্যার। দোষ লেখা আছে এরকম একটা তারিখ বের করেন। পারবেন বের করতে? পারবেন না, 2-4 ঘন্টার কাজ না, এত সোজা না। গুরুজি ত্রয় স্পর্শ কাকে বলে? হ্যাঁ, ত্রয় স্পর্শ কিভাবে হয়? একদিনে যদি 3টি তিথি স্পর্শ পায়, ধরেন সকালে, ত্রয় স্পর্শ, হ্যাঁ সকালে ধরুন আপনার প্রতিপদ তিথি আছে সকাল 7টা পর্যন্ত, দ্বিতীয়া তিথি আরম্ভ হয়ে আছে রাত 4টে পর্যন্ত, তারপরে তৃতীয়া তিথি আরম্ভ হয়ে গেছে। তাহলে একদিন সূর্যোদয় টু পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 3টে তিথি যদি টাচ করে তাহলে ত্রহ স্পর্শ যোগ তৈরি করে, যেদিনে স্নান দানে সহস্র গুণ ফল। এইবার এই ত্রহ স্পর্শ দোষ কখনো কখনো ত্রহ স্পর্শ যোগ হয়। যেমন খুঁজা লাগবে না, ও খুঁজে পাবেন না, পরে খুঁজে রাখেন, তারপরে ওটা বলেন, খুঁজে পাবেন না, ওই 365 দিন খোঁজা লাগবে। আপনি জানেন কবে কবে তোর স্পর্শ আছে, ও কিভাবে খুঁজে বের করবেন, দরকার নেই, বরং এইদিকে খেয়াল করে। তো এই যে গ্রহণ দোষ আর গ্রহণ যোগ, এইটা গ্রহের ভাবপতির উপর নির্ভর করে তার ফলাদেশ দেবে। তাহলে দেখতে হবে যে কোন শত্রু গ্রহের দৃষ্টির কারণে দোষযুক্ত হয়েছে ওই প্ল্যানেটে। গুরুজি, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনি যে বললে অভি যে একটা দিনে তিনটা তিথি লাগবে, হ্যাঁ, তো যোগ সৃষ্টি হয়, যোগটা উৎপন্ন হয় তিথি প্লাস নক্ষত্র সঙ্গে মিশে যোগ হয়। হ্যাঁ, তো একদিনে 3টা তিথি সংযোগ হলে ত্রয়স্পর্শ মানা গেলাম। 3টা তিথি গটে 3টা তিথি কটা যোগ হবে, মানে এই নক্ষত্র কত যোগ হবে? নক্ষত্রের এই যে যোগটা সৃষ্টি হচ্ছে নক্ষত্র প্লাস তিথি থেকে মিশে। আরে তোর স্পর্শটা শুধু তিথি নিয়ে হচ্ছে, আর যোগটা তো নক্ষত্র নিয়ে হচ্ছে। নক্ষত্র তিথি তো তিথি থেকে মিশে যোগ হয়, তিথি দিয়ে হচ্ছে তোর স্পর্শ, 3টে তিথি পেয়েছে তাই তোর স্পর্শ। আচ্ছা, এইবার নক্ষত্র অনুযায়ী যোগ হয়, 27টা নক্ষত্রের 27টা যোগ। হ্যাঁ 27টা যোগ, হ্যাঁ 27টা যোগ। তাহলে তোর স্পর্শ এক জিনিস আর যোগ আর এক জিনিস, দুটো তো এক জিনিস না। না, 2 জিনিস না। আর যোগের উৎপত্তিটা কিভাবে হয়? যে আমি যদি মনে করি আজকের তিথি চতুর্থী পঞ্চমী, আজকে যোগ হচ্ছে বিষ্কুম্ভ, ওটা হলো কি করে? নক্ষত্র অনুযায়ী হলো। কোন নক্ষত্রে বিষ্কুম্ভ যোগ হয়, আর কোন নক্ষত্রে আয়ুষ্মান হয়, আর কোন নক্ষত্রে ধরেন অশ্রিক হয়, কোন নক্ষত্রে ধরেন আপনার ওই কত কি নাম রয়েছে, ধরেন আপনার ধৃতি হয়, কোন নক্ষত্রে বরিয়ান হয়, অশ্বিনী নক্ষত্র। হ্যাঁ 27টা নক্ষত্র 27টা যোগ আছে, 27টা নক্ষত্র 27টা যোগ আছে। হ্যাঁ 27টা যোগ আছে, সেই অনুযায়ী যোগ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই নক্ষত্রের যোগ অনুযায়ী করণ হয়, ওই সেই করণ অনুযায়ী আবার ওই যোগ অনুযায়ী করণ অনুযায়ী হচ্ছে আপনার হ্যাঁ করণ হয়, ওই করণ দিয়ে শেষ। তাহলে যোগের থেকে করণ হয়। কথা হচ্ছে যে 3টি তিথি মিলিত হয়েছে একটি দিনে। তিথি তো চন্দ্র, তাই না? তিথি চন্দ্র না? চন্দ্র তো, তিথি তো চন্দ্র নাকি? চন্দ্রের গতিটাই তিথি না? তাহলে চন্দ্রের গতিটাই যদি তিথি হয়, তাহলে চন্দ্র যেদিনে একদিনে 3টি তিথি পেয়েছে সেই দিনটাই হচ্ছে তোর স্পর্শ হয়েছে। তাহলে ওই দিনে যদি ওই চন্দ্রের উপর পাপ দৃষ্ট পাপযুক্ত থাকে,
তাহলে পাপ ফল আর শুভ দৃষ্ট থাকলে পাপ ফল কিছুটা কমবে। কমে যাবে। হ্যাঁ, তুরস্পর্শর দিনে কি কোনো সন্তান জন্ম নেবে না? বলেন, নেবে? জন্ম হবে। অবশ্যই নেবে। তাহলে সেদিন কি হবে? জন্ম মৃত্যু কে রাখতে পারে? তাহলে সেই সন্তান কি তুরস্পর্শর দিনে সেই সন্তান কি কানা খোড়া নুলো হবে, নাকি ও ভালো হতে পারে? কি হবে? এটা তো নির্ভর করবে স্যার জন্মকালীন অন্যান্য গ্রহ, টোটাল গ্রহ সন্নিবেশের উপর বা আর্থিক হ্যাঁ, নক্ষত্র সকল সবকিছু গ্রহের সন্তানের উপর। সন্নিবেশের উপর নির্ভর করবে। বিশেষ করে লগ্ন স্যার। বিশেষ করে শুধু লগ্নের উপরে দোষ চাপায়া দিলে হবে না। শুধু লগ্নের উপরে যদি দোষ চাপায়া দেন তাহলে হবে না। আমি কি বলেছি, লগ্নকে যেমন গুরুত্ব দেবেন তেমনি রাশিকেও কিন্তু সমান হারে গুরুত্ব দিতে হবে যদি বিচার করতেই হয়, আর না হলে বিচার করা বাদ দিয়ে দিতে হবে। সমস্ত গ্রন্থকাররা লগ্ন নিয়ে বই লিখেছে বলে ভাবেন না যে লগ্ন নিয়েই লগ্নের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। রাশিটা স্যার পূর্ব নির্ধারিত, রাশিটাই একমাত্র মানে ভালো আর কি, আমি লগ্নটা পর নির্ভর। এই যে পেয়ে গেছি তুরস্পর্শ, ত্রহ স্পর্শ একটা পেয়ে গেছি। তাহলে ত্রহ স্পর্শ কই পেলাম? পাইছি না পাইনি? ভুল নাকি? প্রতিপদ তিথি হচ্ছে 6টা 51 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি হচ্ছে 4টা 24 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয় আরম্ভ। তাহলে তো এই দিন ত্রহ স্পর্শ কই? ত্রহ স্পর্শ কই? এদিনই তো ত্রহ স্পর্শ লেখা আছে। দেখেন 19 সেপ্টেম্বর 2024 বের করে দেখেন। 19 সেপ্টেম্বর 2024 বের করেন। এদিনের ছকটা দেন। তুরস্পর্শ কিন্তু সমস্ত দিন। আপনি যে লগ্নের উপরে গুরুত্ব দেবেন, দেখেন এই ক্লাসে উপস্থিতি থাকার দরকার ছিল, সবার থাকার দরকার ছিল এই ক্লাস জানার। এই যে একটা ক্লাস বাদ গেলে, আমরা যে 60টা ক্লাস দেব, তো বাদ গেলে কি হবে, কোন জায়গা বাদ পড়বে, এইটা তো বোঝানো বড় দুষ্কর। করেছেন? সব করেছেন? 19 সেপ্টেম্বর 2022 যে কোনো একটা টাইম হ্যাঁ দিয়ে স্যার, বলেন। হ্যাঁ স্যার, দুপুর 12টায় দিচ্ছি স্যার। হ্যাঁ বলেন। 19 সেপ্টেম্বর শনি তো তার জায়গায় আছে স্যার, বক্রী, রাহু চন্দ্র, মিনে রাহু চন্দ্র, হ্যাঁ, বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, বুধ সিংহে, রবি চলে আসছে কন্যায়, কেতুযুক্ত, শুক্র তুলায়। দুপুর 12টায় লগ্ন কি? দুপুর 12টায় লগ্ন স্যার বৃশ্চিক, আচ্ছা, 25°53। ও দরকার নেই ডিগ্রি। সূক্ষ্ম বিচারের কথা বলতে লাগলেই যখন ধরেন চন্দ্র রেবতীতে আছে স্যার, এক পাদ। তাহলে চন্দ্র রেবতী নক্ষত্রের উপর দিয়ে আছে, এদিন কিন্তু ত্রহ স্পর্শ। তো দেখেন প্রতিপদ তিথি থাকছে প্রাত 6টা 51 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত, মানে সকাল 6টা 51 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত প্রতিপদ তিথি থাকছে।
তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হয়ে থাকছে রাত্র 4:24:30 পর্যন্ত। তারপরে তৃতীয়া তিথি আরম্ভ হচ্ছে। তো এই দিন যাত্রা নাস্তি, অর্থাৎ যাত্রা নেই। কেন নেই? ত্রস্পর্শ যোগের কারণে, ত্রস্পর্শ দোষের কারণে। তো ত্রস্পর্শ দোষযুক্ত হলো কেন? এই যে চন্দ্র রাহু যুক্ত হলো, চন্দ্র রাহু যুক্ত হওয়ার কারণে, মানে চন্দ্রটা পাপযুক্ত, পাপদৃষ্ট যদি থাকে তাহলে ত্রহস্পর্শ দোষ হবে। আবার এই ত্রহস্পর্শের দিনে কিন্তু দীক্ষা থাকে। এই দিনে যদি দীক্ষা নেওয়া যায় তাহলে ম্যাক্সিমাম ত্রস্পর্শের দিনে দীক্ষা। তাহলে এই দিন যদি দীক্ষা নেওয়া যায় তাহলে এই দিনকে অশুভ ধরবেন কোন সূত্র দিয়ে? বলেন কোন সূত্র দিয়ে? যুক্ত আছে। হ্যাঁ, রাহু চন্দ্র একসঙ্গে যুক্ত আছে, তো ও তো অশুভ দিবে না? বুঝতে পারিনি। সে বলতেছে যে রাহু চন্দ্র যুক্ত আছে, এই জন্য অশুভ দিবে না। প্ল্যানেটটা দেখেন। স্যার এখানে একটা লক্ষণীয় বিষয় স্যার, ত্রস্পর্শ দোষ বলছে, কিন্তু ওই যে শুভকর্ম দীক্ষা আছে, আবার মৃতেও কোনো দোষ নাই। তাহলে দোষটা শুধু যাত্রায় স্যার। হ্যাঁ, মৃতে দোষ নাই, মৃতে দোষ নাস্তি। আবার প্রাত 6:51:48 গতে রাত্রি 4:24:30 মধ্যে যদি কেউ মারা যায় তাহলে এক পাদ দোষ পাবে। তাহলে এক পাদ। তার মানে কি, আপনার দ্বিতীয়া তিথিকালীন সময় যদি মারা যায় তাহলে সে এক পাদ দোষ পাবে। দেখেন ওই সেই প্রথম টাইমটা 6:51:48 পর যে দ্বিতীয় আরম্ভ হচ্ছে আর রাত্র 4:24:30 পর্যন্ত থাকছে, দ্বিতীয় তিথিকালীন সময় কিন্তু এক পাদ পাচ্ছে, প্রতিপদেও পাচ্ছে না, আর তৃতীয়াতেও মিতে কোনো দোষ পাচ্ছে না। তাহলে দ্বিতীয় তিথিটা দোষ করলো কি এখানে? যাবে, বের করা যাবে? পঞ্জিকা দেখা না শিখলে কি বের করা যাবে? কাকে নিয়ে আলোচনা করব বলেন প্রদীপবাবু, কাকে নিয়ে আলোচনা করব? হ্যাঁ গুরুজি, জ্যোতিষশাস্ত্রের জন্য পঞ্জিকা বহু জরুরি। হ্যাঁ, না কাকে নিয়ে এটি আলোচনা করব বলেন? আছে কি এখানে? কেন পঞ্জিকায় অনেক কিছু আছে যাকে আমরা জানতে পারি না। করবো বলেন, কাকে নিয়ে আলোচনা করব? তাহলে এই দ্বিতীয় হ্যাঁ বলেন, দ্বিতীয় তিথিটি দোষযুক্ত হলো। কথা হচ্ছে যে রেবতী নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র চলছে, কিন্তু সেই সময় দ্বিতীয় তিথিটি দোষ করলো, মিতে দোষ। প্রতিপদ কিন্তু কোনো দোষযুক্ত হয়নি। তিথি দোষে পাইছে স্যার। হ্যাঁ, তিথি দোষে পাইছে দ্বিতীয়া। এই যে দোষটা তিথির জন্য হচ্ছে, এই দোষটা শুধুমাত্র দ্বিতীয়া তিথির জন্যই হচ্ছে, দীক্ষা তিথি। হ্যাঁ হ্যাঁ, তিথির জন্য হয়েছে। তিথি আছে 5 প্রকার না? হ্যাঁ, 5 প্রকার। তো সেই তিথির কারণে তিথির জন্য। এইবার কথা হচ্ছে যে এক পাদ না পেয়ে দ্বিপাদ পেতে পারত না? দ্বিপাদ তো স্যার নক্ষত্র দোষ পাইলে। হ্যাঁ, সাথে নক্ষত্র দোষ পায়নি। তাহলে নক্ষত্র দোষ পায়নি। আমি ওই যে কথাটি বলছি যে বুধের উপর রাহুর দৃষ্টি নেই, বা ওই রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র চলছে, সেই বুধ পাপযুক্ত, পাপদৃষ্ট হয়নি, তার কারণে কিন্তু দোষটা কমেছে। হ্যাঁ স্যার, সে কিন্তু সাপোর্ট দিয়েছে এখানে। সৎ বিচার বাবু না স্যার, আজকে আমরা যাই বলেন স্যার, রাহু আমাদেরকে দিছে স্যার। হ্যাঁ, সৎ বিচার আমরা যারা আছি স্যার তাদেরকে দিছে রাহু। রাহু লাস্টে বৃহস্পতি আছে, 2 গুরু। সৎ বিচার আমরা করব। কি হচ্ছে, এই রাহু কিনা সেই লগ্নের উপরে দৃষ্টি দিয়েছে, এটা এমন কিছু না। দেবদার বাবু যদিও লগ্নকে দেখতে বললেন, তাহলে 12টা লগ্ন যদি 15 বা 20 ডিগ্রিতে থাকে, তাহলে ধরেন 10টা
ওই 11টা থেকে 1টা পর্যন্ত ধরেন বৃশ্চিক লগ্ন, তাহলে যে বৃশ্চিক লগ্নের পুরা টাইমটা রয়েছে ওই পুরা টাইমটাও কিন্তু লগ্ন 3টি নক্ষত্রকে নিয়ে সে কিন্তু চলেছে। ওখানে লগ্নও কিন্তু নক্ষত্র দুষ্ট বা নক্ষত্র হৃষ্ট বা নক্ষত্র তুষ্ট 3 প্রকারের যে কোনো এক প্রকার হয়েছে। হয় নক্ষত্র দোষযুক্ত হয়েছে, নক্ষত্র দৃষ্ট মানে নক্ষত্র ক্ষতিযুক্ত হয়েছে, আর নচেত নক্ষত্র শুভযুক্ত হয়েছে মানে দোষমুক্ত হয়েছে। 3টির যে কোনো একটি হয়েছে। তাহলে রাশির ক্ষেত্রে আমরা নক্ষত্রকে দেখতেছি, লগ্নের ক্ষেত্রে আমরা নক্ষত্রকে দেখবো না? অবশ্যই স্যার। রচয়িতারা রচনা করেছে। আমরা যদি, আমি বলবো এখন ধরেন আমি যদি এখনকার সময়ে গ্রন্থকার হইতাম, তাহলে আমি যখন বলতাম যে এই রাশি লগ্নকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, তো আমি বলতাম যে লগ্নকে গুরুত্ব দিতে হবে হচ্ছে 40%, রাশিকে দিতে হবে 40%, আর নক্ষত্রে দিতে হবে 20%। যদি এইরকম দিয়ে ধরেন একটি গ্রন্থ রচনা করলাম, সেই গ্রন্থটি আমার যে কৌশল রয়েছে তাতে ধরেন 1000, 2000, 5000 কপি বই বিক্রি করা 2, 4, 5 বছরের মধ্যে আমার কোনো বিষয় না। বছরে 1000 পিস, 5 বছরে 5000 পিস। 5000 পিস বই কিন্তু চক্রাকারে ঘুরতে ঘুরতে 100 বছর ধরে অন্তত পক্ষে 25 জনের হাতে পড়বে। 5000 গুণ 25, 1.25 লাখ লোকের হাতে পড়বে। 1.25 লাখ লোকের কিন্তু মাথা তখন ভিমরি খাবে। যে গ্রন্থকার বই যত ছাড়াতে পারবে সে তত কিন্তু মানুষের মস্তিষ্ককে ভিমরি খাওয়ায় ফেলতে পারবে, যে তাহলে কোনটা সঠিক, আমরা কোনটা দেখব, কোন দিকে যাব। অমুক গ্রন্থকার এই বলেছেন, বিবির অমুক এই বলেছেন। নক্ষত্রের তো ফলাদেশ আছে স্যার, সেটা মানতেই হবে। নক্ষত্রের যেটা নক্ষত্রের যে বলবত্তা, নক্ষত্রের ফলাদেশ আসলে মানতেই হবে স্যার, সেটা না মানলে চলবে না। অবশ্যই মানতে হবে। তা যখন এই পার্সেন্টেজে আমরা ঘোষিত করে দিতাম, যদি দেই, তাহলে ধরেন মস্তিষ্ক কোন দিকে বা যাবে। একটি কথা যদি আপনার ওই সাউথ ইন্ডিয়ান বিজ্ঞানী যদি বলে থাকে যে গ্রহণকালীন সময়ে করোনার প্রকোপ কমে যাবে। ওই আপনার একটা ভিডিও আজকে আমি দেখছিলাম, অনেক পুরনো ভিডিও, 5 বছর আগে ভিডিও। ওই নামের কোন বারের কি হলো, কোন বারের জন্ম, সেই বারের অনুসারে একটা ফলাদেশ বলছিলেন। ওখানে একটা কমেন্ট করেছে একজন, কমেন্ট করছিলাম আমি আসলে শেষে, বলছে আপনি কোনটা বলছে কোনটা নিব, এই যে নাম দিয়ে এত কিছু বলছেন বার দিয়ে, আপনার হাত দেখে বলেন, কোন দিয়ে বলে কোনটা নিব আমরা, মানে এরকম একটা করেছে ওখানে। আমি কমেন্ট করে হাত দিয়েছি মনে মনে, যে বলেছে না আপনি বার দিয়ে এত কিছু বলছেন, হাত দেখে বলেন, আর লগ্ন দেখে বলেন কোনটা নিব, কোনটা বুঝবো আমরা। ভিডিও কমেন্ট বহুত কমেন্ট হয়েছে। হ্যাঁ, ওরকম কমেন্ট তো হয়। তো যাই হোক, বলছে কোনটা মেনে নেব, আমরা এইখানে সেইভাবে যদি ভাগ করে বিচার করতে যাই, তাহলে ভেবে দেখুন যে আমাদের একটা দিনে একটি প্ল্যানেট বিচার করতে পারবো কিনা সন্দেহ। হৃদয়নন্দী অল্প দিনের মধ্যে আমার খুব প্রিয় পাত্র হয়ে গেছে। ধরেন সাধারণত একটি প্ল্যানেট কারো জন্য, হ্যাঁ নমস্কার, কারোর জন্য 10 মিনিটের বেশি একটি প্ল্যানেট দেখে যে রেজাল্ট দিব, এটা আমি কখনো মানে মনে করি না যে 10 মিনিটের বেশি সময় দিব, এরকম লোক আমার নেই যে প্ল্যানেটটি দেখে। উনার প্ল্যানেটটি 2-3 বার করে আমার সামনে এনে দিলেন, কিন্তু আমি উনার প্ল্যানেটে সেই দেখে প্রতিকারটা দিতে পারলাম না, বা আজও দেইনি। ধরেন অনেকদিন ঘুরাচ্ছি, তো ঘুরানোর কারণটি কি, এইটি নিয়ে মাঝে একদিন রাত্রে ঘুম ভেঙে গেছে ওই 4টের দিকে, তো তখন মোবাইলে আর কি সফটটি ওপেন করলাম, তখন একটু দেখলাম। তো ওই যে বললাম না যে উপর থেকে যখন একটু শিখবো, তখন কিন্তু ওই 10 মিনিটই যথেষ্ট। কিন্তু যখন একটু ভিতরে নজর দিতে যাওয়া হবে,
তখন দেখবেন যে ওই যত উল্টানো হবে তত কিন্তু এর মধ্য দিয়ে কিছু না কিছু বের হতে থাকবে। সেই ফলাদেশকে একত্রীভূত করে যে ফলাদেশ আসবে ওটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতিষ, সেই হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতিষ। কিন্তু আমরা এক জায়গায় করতে জানি না, আমরা এক জায়গায় করতে জানি না। ওই যে কমেন্ট করেছে যে স্যার বার অনুযায়ী এই হয়, নামের আদ্য অক্ষর অনুযায়ী এই হয়, আচ্ছা রাশি অনুযায়ী এই বছর এই হয়, আচ্ছা তিথি অনুযায়ী এই বছরের এই হয়, লগ্ন অনুযায়ী এই বছরের এই হয়, তারপর জন্ম মাস অনুযায়ী এই বছরের এই হয়, হাত অনুযায়ী এই বছরের এই হয়। এইবার কেউ মিলিয়ে দেখেছে যে সবকটার সঙ্গে কানেকশন আছে কি নেই? আছে কি নেই, ওটা তো মেন কথা। কানেকশন থাকবেই, 100% থাকতেই হবে, তাহলে হবে না। কিন্তু আদৌ কানেকশন আছে কি নেই, মানে যত লেখকরা আছেন সব লেখকরা কি সব সাবজেক্ট নিয়ে লিখেছেন? যদি না লিখে থাকেন তাহলে উনি মেলে কি মেলে না উনি জানবেন না। বুঝতে পেরেছেন? খুব কঠোর কথা, কিন্তু খুব কঠোর কথা, খুব কঠিন। এটা শুনতে তিতো, কিন্তু একেবারে মূল অরিজিনাল জিনিস। সে শুধু পামিস্ট করেছে, যে নিউমারোলজিস্ট শুধু নিউমারোলজি করেছে, যে জ্যোতিষ সে শুধু ভারতীয় জ্যোতিষই করেছে, যে নক্ষত্র দিয়ে বিচার করে স্যার সেই নক্ষত্র দিয়ে বিচার করেছে, কিন্তু দেখা গেল যে অন্যভাবে সে বিচার করে দেখেনি। কিন্তু এক ব্যক্তি, আমার কথা হচ্ছে এক ব্যক্তি সামুদ্রিক জ্যোতিষ, পামিস্ট্রি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি, নিউমারোলজি এবং ওই মানে কি মাসফল বারফল এইগুলো, এই সকল কিছু নিয়ে যে ব্যক্তি লিখেছেন ওই ব্যক্তির সব কানেকশন যদি এক হয় তাহলে না মেনে নেব যে হ্যাঁ ওইটি হচ্ছে প্রকৃত জ্যোতিষ, ওনার বাইরে। স্যার ওই নিউমারোলজিতে নাম সংখ্যা, যে গ্রহটা আসে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থে যে গ্রহটা আসে, আর বার্থ চার্টে হচ্ছে ওই গ্রহগুলোর উপর বেশি প্রায়োরিটি দেওয়া হয় স্যার। এটা আর কি, এটা আমি করি স্যার। সুন্দর। কারণ নাম, হ্যাঁ কারণ নাম সংখ্যা, নাম টাইটেল, আজকে তো অনলাইনে একটা হাত আসছে, অনলাইনে একটা কুণ্ডলী আসছে, তো আমি বললাম হাত পাঠান, আমি জানি কুণ্ডলীটা ঠিক না, মানে ডেট অফ বার্থ ঠিক নাই, হাত পাঠাইছে, আমি বললাম এটা তো ওনার ডেট অফ বার্থ না, তো বলছে, আমি বললাম ডেট অফ বার্থ তো ঠিক নাই, বার কি আপনার? বলতে বার শুক্রবার, আমার একটা বুধবার আসছে, আমি বললাম যে হবে না, আমি আগেই বলছি এটা আপনার ডেট অফ বার্থ না, অরিজিনাল ডেট অফ বার্থ দিন। বলতে তো আধার কার্ড দিয়েছি, অরিজিনাল তো বলতে পারছি না, দাদা থাক লাগবে না, আমি হাত দেখে বলছি, তো সেই হাত দেখে বললাম। হ্যাঁ আমি বলবো, আমি একটা জিনিস জোর গলায় বলবো, যে জোর গলায় নয়, ধরেন সাধারণভাবেই বলি যে হ্যাঁ আমি আপনার আমার ওই বার ভিডিও দেখেছেন, বা ধরুন বাৎসরিক ওই রাশির ভিডিও দেখেছেন, লগ্নের ভিডিও দেখেছেন, আবার নক্ষত্রের ভিডিও দেখেছেন, আবার কেউ কেউ দেখা যাচ্ছে মাস ফলের ভিডিও দেখেছেন, আবার দৈনিকও দেখতেছেন, মাসিক এক সময় দিতাম, মাসিকও দেখছেন, সাপ্তাহিকও দেখছেন। তো এগুলো আমার কোনোটাই কিন্তু সূত্রের বাইরে আলোচনা নয়, কোনোটি না। আমি একটি সূত্রের মধ্যে ফেলে তারপর তাকে নিয়ে কিন্তু আলোচনা করি, সেই সূত্রটি আমি আমার মতো তৈরি করি। যদিও এই উদ্ভট সূত্র, আমার সূত্র সব উদ্ভট সূত্র, যার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা যদি একটু মনোযোগী আমি 20 জনকে পেতাম, তো সেই 20 জন একেবারে সত্যি সত্যি ওই তুড়ি মারলি স্টেজে নাচত, একেবারে সত্যি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। ভালো মতো পেলে দেখবেন আজকে রাত্রে, আজকে এই রাতকালে শুনে রাখেন, এই জয়ন্ত বাবু কিন্তু অনেক নাম করবে, অনেক বড় হবে, দেখবেন দেখবেন। অথচ শিক্ষা কি ওই আমাদের প্রথম ব্যাচ, এক কথায় প্রথম ব্যাচই তো, তার নাকি নীরজ বাবু প্রথম ব্যাচ না?
না স্যার, আমরা বোধহয় দ্বিতীয় ব্যাচ। না, সে দ্বিতীয় ব্যাচ তো অনলাইনের তো প্রথম ব্যাচ আপনারা। অনলাইনের প্রথম ব্যাচ। হ্যাঁ, আপনারা এমনি তৃতীয় ব্যাচ, কিন্তু অনলাইনের প্রথম ব্যাচ। তো অনলাইনে হ্যাঁ স্যার, প্রথম অনলাইনে ব্যাচের শিক্ষা গ্রহণ করে উনি চেম্বার করতেছে। তাহলে চেম্বার করতে গিয়ে উনি কিন্তু গবেষণা করছে। তো সেই গবেষণা করে একটা জায়গায় আসছে, ওখানে অনলাইনের প্রথম ব্যাচে কি শেখানো হয়েছে সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না, নাকি? আমার থেকে ভালো আর কেউ জানে? তখন তো আমি অন্য স্যাররা ক্লাস নিতে লাগলেও আমি লাইনে ঢুকে থাকতাম সব সময়, যে তারা কি নিচ্ছে, তারা কি পড়াচ্ছে। এত মানে এই অনলাইনকে আমি এত মানে হৃদয়ের ভিতর ঢুকিয়ে ফেলেছিলাম, আমি লাইনতে বেরোতে পারতাম না। তাহলে আমি সেই জায়গায় আমি জানি না যে ওখানে কি শিক্ষা হয়েছে, কিন্তু উনি বাকিটা শিখছেন কোথা থেকে? শিখছেন কিন্তু ওই নাড়াচাড়া করে গবেষণা করে করে। সেই গবেষণা করার পদ্ধতিটা হচ্ছে ঠিক তদনুরূপ। এই আমি ওই যে বলেছি যে এই চন্দ্রকে মিনের থেকে মেশে নিয়ে যান, মেশের থেকে বৃষে নিয়ে যান, এই চন্দ্রটাকে 27.5 দিনে ওই ঘুরিয়ে নিয়ে আসেন, ফলাদেশ আলাদা আলাদা করুন। ওই একই লগ্নকে বৃহস্পতিকে আমি ক্লাসে বলেছিলাম যে বৃহস্পতি সপ্তমে আছে, অষ্টমে দিন, নবমে দিন, দশমে দিন, এভাবে বৃহস্পতিকে ঘুরান। শনিকে এক এক করে ঘুরান। তাহলে কি হবে যে সারা জীবনে ওই ধরেন 10 বছর জ্যোতিষ করে 365 গুণ 10 যতদিন হবে, ওই ততদিনে যদি দিনে 2 জন করেও মানে ক্লায়েন্ট বা ভাগ্যফল প্রত্যাশী পান, তাদের দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে, তার থেকে যদি একটি মাস আমরা এভাবে গবেষণা করি বাসায় বসে বসে, দিনে 3 ঘন্টা মাত্র 3 ঘন্টা করে, তো আপনারা বেশি শিখবেন। এক একটা গ্রহকে সরান বা লগ্ন এক একটা করে ঘুরান, 10টা পয়েন্ট লিখে খাতা ফেলে দেন, খাতার পেজ ওটা বাদ দিয়ে দিন। আবার পরের পেজে আবার ছক বানান, 10টা পয়েন্ট লিখুন, খাতাটা উল্টে রাখুন। এভাবে শুধু পেজ উল্টাতে যান। দেখেন যে আপনাদের প্রোগ্রেস কত দ্রুত হয়, কত দ্রুত আপনারা ভাগ্যফল বলতে পারেন। এটা একটু যাচাই করে দেখুন। এটাই হচ্ছে কৌশল। এর থেকে বড় কৌশল আর কোনো কিছু নেই। কিন্তু লিখতে হবে। আমি ভুল করি আর সঠিক করি, আমার লগ্ন বৃশ্চিক, আমি ধনু দিয়ে আমার যা প্রতিকার আসছে আমি লিখে 10টি পয়েন্ট লিখে প্রতিকার লিখে উল্টে দেব। এইবার মকর লগ্ন দিয়ে 10টি পয়েন্ট লিখবো, প্রতিকার লিখবো, উল্টে দিব। কুম্ভ লগ্ন দিয়ে 10টি প্রতিকার দিব, উল্টে দিব। এইভাবে বাকি যে 9টি গ্রহ এক একটা ঘর করে ঘোরাবো, তার কি প্রতিকার আসে উল্টে দেব। ভুল সঠিক আপনার কারো কাছে জমা দিতে হবে না, ওটা দেখাতে হবে না, আপনাকে আপনার মত মতো করে দিতে হবে। কিন্তু করার সময় নজর রাখতে হবে কোন গ্রহ কোন দিকে, কে পাপ কে শুভ, কে দৃষ্টি দিচ্ছে, কে অশুভ আছে, কোন ভাব দুর্বল হয়েছে, কোন ভাব প্রতি কেমন আছে, এরকম নজর দিয়ে যান। দেখবেন যে দৌড়বেন, এটা সময় লাগবে না, অল্প কিছু দিনের মধ্যে দেখবেন, বুঝতে পারবেন। আর না হলে খুব কষ্ট, তাহলে এক কাজ করুন, প্রত্যেক একদিন অন্তর একদিন আপনারা রেগুলার গোচর ছক নিন। একদিন অন্তর একদিন ওই চন্দ্র পরিবর্তন হোক, রাশি পরিবর্তন হোক, ওই অনুযায়ী ছক নিন। ছক নিয়ে সেই ছককে রিসার্চ করে করে যান, করে করে প্রতিকার করে করে ফেলে যান। একটা বছর এই ক্লাসের সাথে সাথে একটা বছর ওই 365 দিন একেবারে প্রতিদিন একটা করে ছক বিচার করেন। প্রত্যেক দিনের রাশিফল লেখেন। একটা রাশির জন্য 5টা করে পয়েন্ট বা 50টা করে শব্দ লেখেন। এও লেখা শুরু করেন, কিন্তু সেটা হিসাব করে লিখতে হবে, যুক্তিসঙ্গতভাবে সূত্রকে অ্যাপ্লাই করে লিখতে হবে। যখন স্যার একটা রাশিতে যখন 2 দিন থাকছে চন্দ্র,
তখন স্যার সে নক্ষত্র থেকে বিচার করছেন তাই না? হ্যাঁ নক্ষত্রের উপরে বিচার আসে তখন। হ্যাঁ কারণ একটা রাশি তখন দুদিন তখন তার একই তো ফল হতে পারে না, দুদিন তো আলাদা আলাদা ফল হচ্ছে। এই যে মীন রাশিতে এই কয়েকদিন পরে দেখে নেন যে 21 তারিখ তো এইটা মনে হয় 21 তারিখ না কয় তারিখ না 19 তারিখ 19 তারিখ 19 তারিখ মীন রাশি আর হচ্ছে 20 তারিখও মীন রাশি 20 তারিখ সকাল 10টার পরে হচ্ছে আবার মেষ রাশি, তাহলে 18 আর 19 হচ্ছে মীন রাশি, 18 তারিখ কুম্ভ রাশি সকাল 7টা 46 মিনিট 46 সেকেন্ডের পরে মীন রাশি, তাহলে সকাল 7টার পরে 8টার পরে মীন রাশি মানে 7:45 পরে মীন রাশি মানে মিনেরই ফলাফল ওই দিনে বলা হয়েছে। ধরে রাখেন 18 আর 19-এর 2 দিনের রাশিফলের দেখেন তো আমার বলার মধ্যে পার্থক্য পান কিনা, 2 দিনের রাশিফল বলার মধ্যে দেখে দেখেন তো যে ফলাদেশের পার্থক্য আছে কিনা, আছে 18 তারিখে চন্দ্র মিলে থাকছে, 19 তারিখে চন্দ্র মিলে থাকছে, হ্যাঁ 2 দিন থাকছে, আবার 20 তারিখে দুপুর 10টা পর্যন্তও থাকছে, ওই বেলা 10টা পর্যন্ত থাকছে। তো দেখেন তো এই 3 দিনের মধ্যে পার্থক্য পান কিনা দেখেন।